পর দিন গাল দিচ্ছে, ভারতের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একদল লোক মানুষকে হত্যা করছে, গালাগালি করছে। আপনি বলছেন পাগল লোক, ওকে কি করা যাবে ছেড়ে দাও। এই বৈষম্য তো চলতে পারে না। এই বৈষম্য নিয়ে তো ভারত উই আর দ্য সেকুলার কান্ট্রি এ কথা তো কাগজে কলমে রয়ে যাবে। তাহলে আমাদের করণীয় কি? সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে জানতে হবে আমরা যারা এখানে এসে পৌঁছেছি, এই ব্লাসফেমি অ্যাক্ট ভারতের বর্ষে যেটা আছে সেটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। এখন যারা এই প্রতিনিয়ত গাল দিচ্ছে তারা আপনি মনে করতে পারেন যে এটা মনে হয় শুরু থেকে এসছে, না, কোনোদিন ছিল না। মধ্যযুগীয় বইগুলোতে, ইতিহাসের বইগুলোতে দেখুন, মোগল পিরিয়ডকে খুলে দেখুন, আপনি খুলে দেখলে বুঝতে পাবেন যে ভারতবর্ষে আজ থেকে মোগল পিরিয়ডের সময় অর্থাৎ 300-350 বছর আগে যদি আমরা চলে যাই, ভারতবর্ষে ধর্মীয় দাঙ্গা কটা হয়েছে জিজ্ঞেস করুন, হয়নি। অথচ তখন পুরো ভারতবর্ষে মুসলিমদের কন্ট্রোলে ছিল। তখন লড়াই হয়েছে রাজায় রাজায়, তখন ধর্মের ভিত্তিতে লড়াই হয়নি। তখন লড়াই হয়েছে রাজা ভার্সেস রাজা। লড়াই হয়েছে কার বিরুদ্ধে? ঔরঙ্গজেব তার সেনাপতিকে রেখেছেন হিন্দু, ওদিকে শিবাজি তার সেনাপতিকে রেখেছেন মুসলমান। তাহলে যদি ধর্মীয় গন্ডগোল থাকতো তাহলে আমরা ইতিহাস দেখতে পেতাম না। আজ একদল লোক ভোট পাওয়ার জন্য এই কথাগুলো বলে, আজ একদল লোক ভোটের জন্য ধর্মের আবেগকে তুলে ধরে। ভাইরা আমার, বন্ধুরা, আমরা এই ধর্মীয় আবেগের জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। কানেক্টিং হার্টস কোনো একটা একদিনের খেলা নয়, কানেক্টিং হার্টস কোনো একটা একদিনের স্বপ্ন নয়, কানেক্টিং হার্টস কোনো একদিনের ইমোশন নয়। আমরা এই সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য 6 মাস ধরে আমরা বসেছি, নাকি মোল্লা সাহেব? 6 মাস আমরা বসেছি। আমাদের মত বিরোধ হয়েছে, মত বিনিময় হয়েছে, আবার আমরা ডিসএগ্রি করেছি, কিন্তু আমরা প্রত্যেকে রেসপেক্ট করেছি। গতকাল পর্যন্ত আমাদের অনেক লিডারদেরকে বলতে দেওয়ার সময় হয়নি, গতকাল পর্যন্ত আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমাদের মধ্যে মতবিরোধ হয়েছে, কিন্তু আপনি দেখুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসার চেষ্টা করেছি। তাহলে আমাদের দিক থেকে আমরা এই জায়গায় পৌঁছেছি। সম্মানিত ভাইয়েরা, এই মঞ্চ আপনাদেরকে বুঝতে হবে, এই মঞ্চ কেবলমাত্র কোনো আবেগের কথা নয়, এই মঞ্চ কেবলমাত্র দিন নেই। আমরা ইন্টেনশনালি প্রত্যেক অর্গানাইজেশনকে বলেছিলাম দায়িত্ব দিয়ে জেলার লোকেদেরকে নিয়ে আসুন, যে যেখান থেকে পারবেন আনবেন। আমরা গাড়ি অর্গানাইজ করে দিইনি, আমরা কোনো অর্গানাইজ করিনি। শুধুমাত্র নবী প্রেমের নামে আপনারা যারা এখানে এসে পৌঁছেছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা পৌঁছেছেন। আমরা অর্গানাইজ করে এখানে জমায়েত করতে চাই না। জমায়েত তখন হবে যখন আমরা জমায়েত করার প্রয়োজনীয়তা বোধ করব। এখন প্রশ্ন, কেন এই গালাগালি, কেন আজকে আমাদের এই দুরবস্থা? আপনি দেখুন পশ্চিমবঙ্গের মাটিকে যদি আমরা বেছে নিই, আজ পশ্চিমবঙ্গের মাটিতে হু হু করে সাম্প্রদায়িকতা বিষ বাষ্প বাড়ছে, এসআইআর হচ্ছে। ঠিক এর আগের ইলেকশনে এনআরসি হয়েছিল, আপনাদের কেন মনে হয়নি এই এসআইআর এনআরসি এগুলো কেন হচ্ছে? কার লাভ হচ্ছে? এসআইআর হচ্ছে, আপনি দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর হতে দেব না, তিনি বলেছিলেন, বলে দিয়ে কি করলেন? এসআইআর হচ্ছে। এসআইআর পরে সবচেয়ে বেশি ভিড় কারা? মুসলিম লোক। ডকুমেন্টস নিয়ে ছুটছে, বোবো করে ছুটছে। এর কাছে গেছে ভাই একটু লিখে দিবে, ওকে বলছে ভাই একটু করে দিবে। আমরা আইমা থেকে বিভিন্ন এলাকায় কাউন্টার বানিয়ে দিয়েছি, এছাড়া অন্যান্য মঞ্চের কর্মীরাও তাদের কাউন্টার বানিয়েছেন, সহযোগিতা নিবেন। সহযোগিতা নিয়ে আপনারা কাউন্টার বানাবেন, কিন্তু লাভটা কার হলো? ভোট ব্যাংকের খেলা। ওদিকে জাস্টিস গাঙ্গুলি তিনি বেরিয়ে এসে বলছেন, আমি গিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য, তৃণমূলকে হারানোর জন্য, আমি গিয়ে বুঝতে পারলাম যে 1 ফুল আর 2 ফুলের মধ্যে কোনো পার্থক্য নেই। এই শব্দটা আমার, 1 ফুল আর 2 ফুলের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আপনি বলেন, আপনি মনে করছেন আপনাকে প্রোটেকশন দিবে কে? এই রাজ্য সরকার। কিন্তু দিনের শেষে 10% মুসলমান, 12% মুসলমানের যদি 1% মুসলমানের এনআরসি এসআইআর এর নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়, বাকি আমার 27% মুসলমান যে কুক্ষিগত হয়ে গেল, তাহলে লাভটা কার?